মানে অনেক জ্বলন্ত দাবি এখানে তৈরি হয়েছে, জ্বলন্ত ইস্যু তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, এটা বাড়ছে, মাত্রা বাড়ছে। ওনার সাথে আমরা ক্যালকাটা টেলিফোনসে পর্যন্ত দৌড়েছিলাম। ঠিকাদার কি একজন এসছেন, দায়িত্ব নিয়েছেন, ওনার কাছে ওনার চেম্বারে গিয়ে কথা বলার চেষ্টা করেছি যে আসুন স্যার আমরা আপনার ওখানে গিয়ে কথা বলতে চাই। উনি এতটাই ব্যস্ততা দেখালেন যে উনি আমাদের ওনার পিএ পর্যন্ত এন্টারটেইন করতে পারছেন। যা হয় তাহলে পথ আমাদের কি ঝান্ডা শিখিয়ে দিয়েছে, তাহলে লড়াইয়ের ময়দানে নামতে হবে। তো লড়াই 7 দিন চলছে। রিটায়ার্ড এমপ্লয়ীদের মেডিকেল বিল দীর্ঘদিন ধরে 16 সালের বিল। আমার এক সময় নেতৃত্ব দিয়েছেন সেই মানুষটা, প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার ওই কি বলে ওই বিয়ের যে প্রাইভেট হসপিটাল রয়েছে কি বলে বাইপাসের ধারে, সেখানে ট্রিটমেন্ট করাবি। আমি জানি 3.5 লাখ টাকার যদি বিল হয় 3.5 লাখ টাকা পাবে না, সিজিএইচএস রেটে বিল পাবে। সেই বিলটা হারিয়ে দিয়েছে। 4-4টে মিটিংয়ে আমি এজেন্ডা করেছি। পরে যখন সিজিএম এর চেম্বারে ঢুকে যখন আলাপ আলোচনা করছি, সেই যে রিভিউ মিটিংয়ের মাইনুসটা আমাকে দিয়েছে সেখানে ওই সুশান্তদার নামটা নেই। তো বললাম ওনাদের, বললাম যে এই নামটা গেল কোথায়? 4-4টে মাইনুসে ওখানে নামটা রয়েছে। যে আমার স্থায়ী কর্মচারীরা বিভিন্ন জায়গায় পড়েছে, তাদের কনফার্মেশন পর্যন্ত দেয়নি। ইপিএফ এর বহু সমস্যা জড়িয়ে রয়েছে, কারোর 2টো ইউএন নাম্বার, কারোর 2-3টে অ্যাকাউন্ট হয়ে রয়েছে, সেগুলোকে মার্জারের ব্যাপার রয়েছে। ইপিএফ এর সেল করার কথা বলা হলো, ইপিএফ এর সেলটা দীর্ঘ চালনার পর সেলটাকে গঠন করা গেল, তার ফ্লো তৈরি হচ্ছে না কাজে। এখনো পর্যন্ত এই সমস্যাগুলো নানা রকমভাবে ক্যাজুয়াল লেবার তাদের কাজ যত তথ্য ট্রান্সফার করে দিচ্ছে। কর্পোরেট অফিসের আদেশনামা রয়েছে যে ক্যাজুয়াল লেবারদেরকে ট্রান্সফার করতে পারা যায় না। তাও আমরা বসলাম, আলোচনা করলাম, তাও অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখাচ্ছে। কন্ট্রাকচুয়াল লেবারদের বেতন হ্রাস পাচ্ছে, বেতন চাকরি পেলে বেতন বাড়ে আমরা জানি। সে ভারতবর্ষের যে কোনো জায়গায়, সরকারি জায়গা বলুন বেসরকারি জায়গায়, মানুষের বেতন বৃদ্ধি হয়। সেখানে বলছে না 12,000 পেত, বলছে এবার 8,000 দেব, বলছে 5,000 দেব। একটা মানুষের জীবন জীবিকা মান উন্নতি হয় আস্তে আস্তে, সেখানে অবনতি হচ্ছে। কেউ সুইসাইড করছিল কন্ট্রাকচুয়াল লেবার, আমি না, এই ঝান্ডা আমাদের শেখায়নি সুইসাইড করা, তাদের নিয়ে নিজের দাবি আদায় করো, এ কথা আমরা বলেছি তাদেরকে। সেই মোহটা কমে গেছে। অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার যে ভাবনা, এই ঝান্ডা যেটা শিখিয়েছে, ফলে এই লড়াই এসএলএ টেন্ডারের জেসিএল থেকে এসএলএ ট্রান্সফার, সেই এসএলএ টেন্ডারের মধ্যে দেখা যাচ্ছে যে টাকা পয়সা যেগুলো টেন্ডারের সময় যে টাকাটা দেওয়া আছে, এক্সটেনশনের সময় বলছে কমিয়ে দিচ্ছে। কিন্তু যে ফোর্টটা এসএলএ টেন্ডারটা পেয়েছে, সেই ফোর্টটার সার্ভিস চার্জটা ঠিক রয়েছে। আবার কোনো জায়গায় দেখা যাচ্ছে যে জেসিএল থেকে এসএলএ টেন্ডার হয়েছে, যে টাকাটা, সেই টাকাটা কর্মচারীরা যদি 12,000 পাওয়ার কথা, একই পয়সা রয়েছে 12,000ই পাবে, বলছে না 6,000 পাবে। তাহলে এই টাকাগুলো যাচ্ছে কোথায়? লুটপাট হচ্ছে সারা রাজ্য জুড়ে। প্রায় 363টা এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছে, ছোট বড়। সেই এক্সচেঞ্জগুলো মাটির তলাতে কেবল জুড়ে গেছে, অর্থাৎ এক্সচেঞ্জ উঠে গেছে। সব ট্রান্সফার করে হেডকোয়ার্টারে নিয়ে আসছে। যা হচ্ছে এখন, যা ভাবনা এই দপ্তরের, আগে ডিসেন্ট্রালাইজ হয়েছিল, বিকেন্দ্রীকরণ হয়েছিল, ছোট ছোট এক্সচেঞ্জ গঠন হয়েছিল, কাজের পরিবেশ তৈরি হয়েছিল, মানুষের কাছে কাজ আসছিল এই দপ্তরের মধ্যে দিয়ে। এখন বলছে না সেন্ট্রালাইজ হবে, ফলে এক্সচেঞ্জগুলো বন্ধ করে দিয়েছে, মাটির তলা দিয়ে কেবল জুড়ে দিয়েছে। আর যে কর্মচারীরা যেখানে যেখানে ছিল তাদেরকে তুলে নিয়ে আসছে, সেই কর্মচারীদেরকে তুলে নিয়েছে। এবার যে ওইখানকার যে মেটেরিয়ালগুলো রয়েছে, ওই স্ক্র্যাপ হয়ে রয়েছে, বা ওই পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে ভেঙে গেছে, ওইগুলো স্টোরের মধ্যে পড়ে রয়েছে, বা অন্যান্য আনুষঙ্গিক যে কেবল ছাড়া ওই পিএলবি পাইপ রয়েছে, কেজি ধরে বিক্রি হচ্ছে।
দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে তোলেনি, তারা এগুলোকে যা পাচ্ছে তাই বিক্রি করছে। একজন তো অ্যারেস্ট হয়ে বসে রয়েছে। কাল্লায় একজন এসডি 4 দিনে অ্যারেস্ট হয়েছিলেন, তারপরে আবার 12 দিনের বাড়িয়ে দিয়েছে। আর অফিসার, বড় অফিসার আমাদের নেমে পড়েছে তাকে ছাড়া হবে। বর্ধমানে লড়াই আন্দোলন শুরু হয়ে গেছে। আমি সকালবেলায় তাদের সাথে কথা বললাম, আমার নেতাদের সাথে। বলছে যে ভাষা ছিল 4 দিন আগে সেই ভাষা বদলে যাচ্ছে, অফিসারদের মুখে কুলু পেটে ফেলেছে। মানে ওপর থেকে নির্দেশ আসছে ওকে বাঁচাতে হবে, কারণ বিক্রিটা করছিল না। ফলে যে টাকাটা আমার দপ্তরে ঢোকার কথা বিক্রি হয়ে, তার টেন্ডার হবে, স্ক্যাপের টেন্ডার হবে, সমুদ্র মন্থন টেন্ডারটার সিস্টেম বলছে, সেটা বিক্রি হবে। সমুদ্র মন্থনের মধ্যে তার ভিডিও হবে। টাকাটা আমার বিএসএনএল হেডকোয়ার্টারের যে অ্যাকাউন্ট আছে তার মধ্যে ঢুকবে, অর্থাৎ বিএসএনএল এর টাকাটা আসবে। স্ক্যাপের নাম করে থানায় পুলিশের কাছ থেকে রিসিভ করে নিয়ে আসছে মাল, সেই মাল নিয়ে এসে আমার বাড়িতে ঢুকছে না, বিক্রি হয়ে যাচ্ছে। এটা সারা রাজ্য জুড়ে এই অবস্থা। দুবরাজপুরের এরকম ঘটনা, আমাদের সুমিত্রা মুর্মু বলে একজন কর্মচারী দুবরাজপুর এক্সচেঞ্জের গ্রুপটি অফিসিয়াল, তার মধ্যে মানবিকতা আছে, তার মধ্যে আইনটা আছে। সে রুখে দাঁড়িয়েছে, 2 ট্রাক মাল নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। বলছে সাহেব আপনি এটা তো পারেন না। বলছে না না এটা পারি, আবারও পরে আসবো, আরো 4 আর যা আছে হয়তো 4-5 লরি হবে, ওটাও নিয়ে চলে যাবো। ও দৌড়ে চলে গেল শিউরিতে গিয়ে আমার নেতাদের গিয়ে বললো, সেই এফআইআরটা পর্যন্ত করতে পারি। ফলে এই কাজটা কিন্তু খালি বিএসএনএল ডিভিশন একা করবে না। বিএসএনএল ডিভিশনের ভূমিকা এই কাজকে আরো ত্বরান্বিত করবে, যে না এগুলো চলবে না। ক্যাজুয়াল মজদুর ইউনিয়ন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ছেলেদেরকে যুক্ত করবে, যারা 24 ঘন্টা 10টা থেকে 5টা ডিউটি করে। অবজার্ভিং ডগের মতো এগুলো দেখতে হবে আমাদের। এই দায়িত্ব আমাদের, রাষ্ট্রের সম্পত্তি, আপনার আমার ট্যাক্সের পয়সা এটা তৈরি হয়েছে, দেখতে হবে আমাদের। তারপর যখন আমি এগুলো দেখে দেখে নেব, ওই আমাদের রিটায়ার্ড এমপ্লয়ি যারা বাড়িতে আছেন, রিটায়ার করে গেছেন, তাদেরকে ডেকে নিয়ে আসতে হবে ওই কোয়ার্ডিনেশন কমিটির প্ল্যাটফর্ম। লড়াইয়ের ক্ষেত্রটা যেতে হবে, যে কোনো জায়গায় এমন হুঙ্কার ছাড়তে হবে, অন্য যে 10টা জায়গা আছে সেই 10টা জায়গায় এগুলো বন্ধ হয়ে যায়, যেগুলো করছে অন্য অন্য জায়গায়। অর্থাৎ এই ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। বিএসএল কোয়ার্ডিনেশন কমিটিকে আরো জাগ্রত করতে হবে, আরো বিস্তার করতে হবে। বাড়িতে কোনো রিটায়ার্ড এমপ্লয়ি থাকতে পারবে না, এই আহ্বান আমাদের। কেন বাড়িতে থাকবে? 60 বছর হয়ে গেছে বলে জীবন শেষ, আর একটা নতুন জায়গা শুরু হয়েছে, লড়াই আন্দোলনের একটা ক্ষেত্র রয়েছে, ওখানে নিজেকে যুক্ত করুন। জীবনের স্প্যানগুলো হয় 70 বছর, 72 বছর, 75 বছর, ম্যাক্সিমাম 80 বছর। 80 বছর একটা সিনেমায় ডায়লগ ছিল, जिंदगी लंबी नहीं बड़ी होना चाहिए ना। ওই বাড়ি করতে হবে, মানে সুন্দর করতে হবে, মানে সমাজ সভ্যতার যে লড়াই, সেই লড়াইয়ে নিজেদেরকে সামিল হতে হবে, কিছু দাগ রেখে যেতে হবে। অর্থাৎ আমরা দাগ রাখতে এই দপ্তরের মধ্যে কাজ করছি। আমি কলিয়ারিতে কাজ করছি না, কলিয়ারিতে সেই দাগ কাটবার লোকগুলো আছে। অর্থাৎ কলিয়ারির যে কথা, সেই কথাও আমাদেরকে শুনতে হবে। আর কলিয়ারিকেও আমার কথা জানাতে হবে, এনটিপিসিকে আমার কথা জানাতে হবে, এনটিপিসির কথা আমাকে শুনতে হবে। এই যে শ্রমিক ঐক্য, সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। অর্থাৎ অনেক বড় কাজ। আজকের লড়াই হচ্ছে বড় হারে আমাদেরকে ডেকেছে। আমরা এই লড়াইগুলো করি ঐক্য, নিজের ভাবনা চিন্তা, নিজেদের কাছাকাছি আসার প্রবণতাকে বাড়াবার জন্য। অর্থাৎ আমার ইস্যুকে নিয়ে যুক্ত হওয়া, সেখানে অনেক কথা বলা, অনেক অভিযোগ অনুযোগ এগুলো শোনা, এবং আমার ইস্যুকে ভেতরে যাওয়া। অর্থাৎ এই 7 দিনের লড়াই আমাদের ডেকেছেন, আমরা যাবো ওনার সাথে কথা বলতে। আমাদের যে ছোট ভাই যেই সে এগরা থেকে এখানে ট্রান্সফার হয়ে এসছেন, অর্ডার বার করেছেন সিজিএম, সেই অর্ডারকে ক্যান্সেল করে দিচ্ছে। বলছে যেখানে অর্ডার দিয়ে, যেখানে পোস্টিং হতে বলেছে যে ডায়মন্ড হারবার, বলছে না ডায়মন্ড হারবার এগরা থেকে এসছে 4 ঘন্টা লাগলে পরে, এখন যেখানে পোস্টিং দিচ্ছে ওর বাড়ি ডায়মন্ড হারবারে, বলছে যে ওটা 5 ঘন্টা লাগবে। তাহলে এলো কি করতে? ট্রান্সফার, ওর সিনিয়রিটি লস করলাম।
ও টিএ দিয়ে পেলো না, সব কিছু দিয়ে রুল 8 অ্যাপ্লিকেশন, প্রেয়ার অ্যাপ্লিকেশন দিয়ে ট্রান্সফার নিচ্ছে, সেখানে বড় চেয়ারের লোকেরা তুগলকি সিদ্ধান্ত নিচ্ছে। তো এই তুগলকের বিরুদ্ধেই লড়াই। সেই জন্যই কালকে রাত্রি 10টার সময় হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে সবার কাছে পৌঁছবার চেষ্টা করেছি। সাড়া দিয়েছেন অনেকে। কালকে আরো বড় জমায়েত হবে, কলকাতায় এসে হুঙ্কার দিয়ে দিয়েছে। মাইক লাগিয়েছিলাম না, আমি বন্ধ রেখেছি মাইক, এই বন্ধ রাখো। সুরাহা না হলে পরে মাইক বাজবে, নিয়ম ভঙ্গ হবে। তুমি যদি নিয়ম ভাঙতে পারো জিএম কলকাতা, আমিও নিয়ম ভাঙব। এটাই আমাদের বোঝাবুঝি। নীতি নিয়ম মেনে যদি তুমি চলো তাহলে আমরা চলবো। তাই আমাদের এই সভা, আমি সভাপতিত্ব করবার জন্য ওম প্রকাশ সিং আছেন, দেবাশিস খান রয়েছেন, এই দুজনকে আমি সভা পরিচালনা করবার জন্য এখানে দায়িত্ব দিয়ে যাচ্ছি। তার আগে আমি তারককে বলবো স্লোগান সাউন্ড করবে। অনিমেষ দা, আমি দেবাশিস দা শুরু করুন, সোমদা আসুন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। অবিলম্বে সমস্ত ক্যাজুয়াল কর্মচারী সপ্তম বেতন কমিশন লাগু করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। এসএলএ কন্ট্রাক্ট কর্মচারীদের মাসের পর মাস বেতন হয় না কেন? কর্তৃপক্ষ জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। এই রুল 8 নিয়ে অবহেলা করা